বলতো যে মেয়েরা শ্মশান ঘাটে যাবি না, আর গেল চুল খুলে কোনোদিন যাবি না, আশপাশ দিয়ে হেঁটেও যাবি না। এগুলো তো বাস্তব, আমরা শুনে এসেছি ছোটবেলা থেকে। এখনকার দিনে যদি শ্মশানের পাশেও বাড়ি হয়, বা কোনো দিন শ্মশান ঘাট ছিল সেখানে বুঝিয়ে এখন বাড়ি ঘর তোর হয়েছে, তাহলে কি হতে পারে? যে এই যে পার্টিকুলার জমিটায় যেটা এই ফ্ল্যাটটা হয়েছে, এটাও কিন্তু একসময় কবরস্থান ছিল, এবং এখানে তারও আগে মার্ডার টাডার করে এখানে ফেলে দেওয়া যেয়া হতো। সেইখানে মানে একটা ছোট পুকুর মতো ছিল, জমি টমি মাটি ফাটি ফেলে সেখানে কিন্তু এইটা করা হয়। উনি এতদিন সাউথ ওয়েস্টের দিকে শুটছিলেন। সাউথ ওয়েস্টও কিন্তু আমাদের ক্যান্সারের কারণ, যেহেতু রাহু। তো ওনাকে আমি শিফট করিয়ে দিলাম, এবং কিরম পজিশনে শোবেন না শোবেন এরকম করে আমি করেছিলাম। তারপরে আমাকে ওভার দ্য ফোন উনি একবার আমাকে ফোন করেছিলেন যে না, আমার ওয়াইফ আগের থেকে অনেকটা ভালো আছে। সাউথ ওয়েস্টে ঠাকুরের জায়গা, কোনো দিন তুমিও করবে না, তোমার চেনা জানা কাউকে হলে তাদেরকেও বলবে, আর যারা তোমরা শুনছো তারাও জেনে রাখো। বাড়িতে অসম্ভব রকমের অ্যাক্সিডেন্ট হওয়া, যা ছিলে একদম ফুটপাতে চলে আসা, জিরোতে চলে আসবে তারা ঠাকুর ঘর ওখানে। ওপেন কিচেন, এখন আমরা মডার্ন হতে গিয়ে না নিজেরাই আমার নিজের জায়গাটাকে নষ্ট করে ফেলছি। মনে করো, এটা একদম না মানে আমার বহু কেস স্টাডিজের মধ্যে, রিসার্চের মধ্যে এটা পড়ে কিন্তু। হ্যাঁ, বাড়িতে যারা ছোট ছোট বাচ্চারা অ্যাস্থমাতে ভুগছে, রীতিমতো তাদেরকে পাফ নিতে হচ্ছে, তাদের বাড়িতে গিয়ে দেখো ওপেন কিচেন আছে। সব থেকে ভালো জায়গা সাউথ ইস্টে যদি আমরা কিচেন করতে পারি, তাহলে কিন্তু তুমি বড়লোক হবে। কেন? সাউথ ইস্ট হচ্ছে পাওয়ার অ্যান্ড কনফিডেন্সের জায়গা। স্কাল্পচার, হ্যানা ত্যানা, এরকম অনেক কিছু আমি অনেক জায়গায় দেখতে পাই। যদি তুমি ঠিক ঠিক জায়গায় না রাখো, সে তোমাকে কিন্তু এফেক্ট দেবেই। মনে করো এক্সাম্পল তোমার এই জিনিসটা, ঠিক আছে, এটাই যদি আমি ঘুরিয়ে নিয়ে গিয়ে অন্য জায়গায় রেখে দিই, আমার সাবকনসিয়াস মাইন্ডে সেটা কিন্তু প্লে করবে, হিট করবে। ওয়াটার অফ ইন্ডিয়া যদি ম্যাজিক শো দেখে থাকো, ঢেলেই যাচ্ছে আবার ওখান থেকে ঢালছে, কোনোদিন সেখান থেকে জল কিন্তু শেষ হচ্ছে না। মাঝে মাঝে ওয়াটার অফ ইন্ডিয়া বলেছে, ওর মধ্যে ঢেলে। এই ম্যাজিক এমনভাবে সমস্ত জায়গায় ব্যবহার করা হচ্ছে না, এগুলো না তন্ত্র, এগুলো না বাস্তু, এগুলো না অ্যাস্ট্রোলজি, এগুলো লোক ঠকানোর এক একটা জিনিস। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আমরা সবসময় শুনেছি তন্ত্র, বাস্তু এবং আধ্যাত্মিকতার যত কিছু হয় সব কিছু নাকি সায়েন্সের সাথে। প্রমাণ কি কেউ দিয়েছে? কোনো পডকাস্টে গিয়ে আপনি পেয়েছেন এর প্রমাণ? পাননি আমি জানি, কিন্তু মৌখিকভাবে আমরা সবসময় শুনেছি, প্রত্যেকে মুখে মুখে তারা, এবং প্রত্যেকটা পডকাস্ট তারা বলে সায়েন্সের সাথে এনাদের সব কিছুর সাথে সায়েন্স সংযোগ আছে বা যুক্ত আছে। আজকে আমাদের পডকাস্টে এই বিষয়টা নিয়েই কিন্তু সন্দীপ ডি চক্রবর্তী স্যার, হ্যাঁ, আজকে আমাদের যিনি গেস্টও আছেন তিনি আজকে আমাদেরকে জানিয়েছেন যে কী করে একটা মানুষের মাথায় আমি ক্যান্সার পুট আপ করে দিতে পারি, এবং তার ফলে কি করে আপনাদের জীবনে সব রকমভাবে প্রবলেম তো হবেই, মানে এটা তো স্বাভাবিক ব্যাপার, আপনাদের প্রবলেম আছে এবং তাই জন্য আজকে এই পডকাস্টটা আপনারা দেখছেন। কিন্তু সেখান থেকে মুক্তি পেতে গেলে স্যারকে করতে হবে। কিন্তু তারপরেও যখন আপনাদের শুনতে পাচ্ছেন ক্যান্সারের ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ বা থার্ড স্টেজে আছেন, সেখান দিয়ে কী করে বেরোবেন? সেখান দিয়ে বেরোনোর আগে কী কী প্রোটেকশন নিলে ভালো হতে পারে? হ্যাঁ, এবং শ্মশানের উপর বাড়ি, অনেকেই আমি জানি নিউ টাউন থেকে শুরু করে বা বাগুইহাটির দিকে বা আমি যেখানে থাকি তার আশেপাশে অনেক জায়গায় অনেক মানুষরা অনেক রকমের প্রবলেম ফেস করছে, তার সাথে সাথে আর্থিকও ফেস করছেন তারা। কেন? কী জন্য? এবং স্যার সেগুলো সব কিছু বলবে। হ্যাঁ, আমি এটাও জানি যে শ্মশান কোনোদিনও অপবিত্র হতে পারে না, ওটা একটা দরজা। আরে বাবা, শ্মশানে তো আপনি দাহ করতে এসছেন, আত্মাটা তো ঘরেই থেকেই বেরিয়ে গেছে। এটা আমার কথা না, এটা স্যারেরই কথা। পডকাস্টে আছে, নাম্বারও আছে, যদি শিখতে চান ভালোভাবে বাস্তু, তার জন্য কন্ট্যাক্ট করতে পারেন, এবং সারা বিশ্বের বাঙালির কাছে ভালো তথ্য দেওয়ার জন্য যে নাম্বারটা ব্লিঙ্ক করছে, আপনারা কল করবেন, আসবেন, কথা বলবো একসাথে, এবং চাইছেন যদি কোনো প্রমোশনাল কাজ বা স্পিরিচুয়াল গাইডেন্স, তার জন্য কল করতে পারেন, আর ডাইরেক্ট স্যারের কাছে। কেমন আছেন স্যার? খুব ভালো আছে। থ্যাংক ইউ স্যার আবার আসার জন্য। আজকে আমরা কথা বলবো স্যার, সবাই এসছে যার জন্য, যেটা হচ্ছে স্যার শ্মশান ঘাট। এবং শ্মশান ঘাটের উপরে অনেক সময় দেখা গেছে যে বাড়ি হয়েছে,
বা পাশে শ্মশান আছে, তার পাশে বাড়ি আছে, আমাদের সামনে আপনি দেখতে পান কবরস্থানের উপরে। এক্স্যাক্টলি। স্যার এটা কি ভালো না খারাপ একটু বলবেন? দেখো, শ্মশান বলতেই আমাদের একটা কিরকম ভয় ভয় ভাব হুম হুম ইত্যাদি হুম এই জিনিসগুলো থাকে হুম সাধারণত। তো শ্মশান তো একটা নেগেটিভ জায়গা, তাই না? ওখানে গিয়ে আমাদের শ্মশানের কাজটা আগে জানতে হবে কি হয় ওখানে, আমরা সবাই জানি, কিন্তু তারপরেও ওখানে গিয়ে ডেড বডি দাহ হয়, ঠিক আছে? তো ওখানে একটা জমিও আছে, মানে জমির ওপরেই তো শ্মশান, সেই হুম জায়গাটা একটা জায়গা ঘেরা জমি, সেখানে শ্মশান হয়। আগে হতো কাঠের, এখন হয়ে গেছে ইলেকট্রিক চুল্লি, কিছু কিছু জায়গায় আবার কাঠের চুল্লিও আছে। তো এই যে গ্রাউন্ডটা, এই যে মাটিটা, কি হয় ধীরে ধীরে না, মানে ওই নেগেটিভ এনার্জিটাকে টানতে টানতে পুরো জায়গাটা একটা নেগেটিভ এনভায়রনমেন্টের সৃষ্টি হয়ে যায়। এই নিয়ে আমার একটা কেস স্টাডিজ আছে, সেটাও আমি শেয়ার করবো, জাস্ট শুরু করলাম আমি। যেমন একটা এক্সাম্পল দিলে বুঝবে, যে কোনো কলের তলায় তুমি যদি কোনো একটা মাটির ঘড়া রেখে দাও, সেটা কি হয়, আমি কলটা খোলা আছে, আস্তে আস্তে ভর্তি হতে 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 সেই জলটা উপচাতে থাকে যতক্ষণ আমি কলটা বন্ধ করব। সেই রকমই কোনো শ্মশানে এই দাহ হতে 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 এই যে পজিটিভ ভাবটা ছিল, সেটা কিন্তু ধীরে ধীরে নেগেটিভ হয়ে যায়। তো দীর্ঘকাল ধরে চলে আসছে, সেখানে আর কোনো পজিটিভিটির জায়গা থাকে না, হুম। তাই তো? সেই জন্যে আমাদের মা মাসিরা ইত্যাদি বলতো যে মেয়েরা শ্মশান ঘাটে যাবি না, আর গেলেও চুল খুলে কোনোদিন যাবি না, আশপাশ দিয়ে হেঁটেও যাবি না। এগুলো তো বাস্তব, আমরা শুনে এসেছি ছোটবেলা থেকে। এখনকার দিনে যদি শ্মশানের পাশেও বাড়ি হয়, বা কোনো দিন শ্মশান ঘাট ছিল সেখানে বুঝিয়ে এখন বাড়ি ঘরদোর হয়েছে, তাহলে কি হতে পারে? এটা আমার একটা কেস স্টাডিজ তোমাকে বলছি। তুমি দেখবে চেতলা। স্যার একটু প্রশ্ন করতে পারি আপনাকে? হ্যাঁ, স্যার আপনি এই ঘটনাতে আমি আটকালাম একটুখানি। হুম, স্যার আমাদের কিন্তু এটাও বলা হয়েছে, হ্যাঁ, বা আমি যে পডকাস্ট করতে গিয়ে, যে শ্মশান কিন্তু একটা দরজা, হ্যাঁ, একটা স্থান থেকে একটা স্থানে যাওয়ার জন্য, মানে হুম, সেটা কিন্তু আমি হুম, অন্য কথা বলছি, আপনি আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, সেই জায়গাটা কি করে অপবিত্র হতে পারে? এক্স্যাক্টলি, তুমি ঠিকই বলেছো। আমাদের বলা হয় যে এটা একটা স্বর্গের দ্বার, হুম ঠিক আছে? এইবারে ধরো কোনো কেস আছে, জলে ডুবে গেছে কেউ, কেউ গলায় দড়ি দিয়েছে, হুম কেউ বিষ খেয়েছে, আবার দেখা গেছে নর্মাল ডেথ। কেমন? সেই ডেথটা হয়েছে কোথায়? তার বাড়িতে। তার দেহটাকে এনে ওখানে দাহ করা হয়েছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তাহলে তার শরীরে যত কিছু নেগেটিভ আয়ন্সগুলো ছিল, সেইগুলো কিন্তু ভূমি ক্যাচ করেছে, মানে টেনে নিয়েছে। সেইগুলো, নেগেটিভ আয়নগুলো টানার পরে তার আত্মা তো গেছে তার বাড়ি থেকে, সে তো স্বর্গে গমন করেছে, শ্মশান থেকে তো সে যায়নি। তাহলে এই ব্যাপারটা বোঝার ব্যাপার আছে। সেখানে তো আমরা বডিটাকে দাহ করেছি, তার প্রাণটা তো দাহ হয় না। তার প্রাণ তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, সে হসপিটালে বলে 4 ঘন্টা পর তার বডিটাকে দেওয়া হয়। হুম হুম হুম। তাহলে এই যে এইখানে পোড়ালে সে স্বর্গপ্রাপ্তি হবে, এটা আমি বিশ্বাস করি না, ঠিক আছে? এগুলো সমস্তটাই নেগেটিভ জিনিসটাই ওখানে হয় দীর্ঘদিন করতে 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 করতে। তাহলে আমরা তো এটাও করতে পারি, হ্যাঁ, যদি ওটা পজিটিভ জায়গা হতো, ভালো জায়গা হতো, তাহলে শ্মশানের ওপরেই তো আমরা একটা মল বানিয়ে ফেলতে পারতাম। কেন করি না আমরা জায়গাটা? সেখানে একটা বড় কমপ্লেক্স হয়ে যেত, লোকে নিচে থাকতো, ওপরে থাকতো আর নিচে শ্মশান। বাহ! এটা কোনোদিন সম্ভব? সম্ভবই না এটা। তো যেটা আমি খুব বলছি, সুন্দর যুক্তি দিয়েছেন। হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার তো ঘটনাটা যেটা আমার কেস স্টাডিজের মধ্যে বলছিলাম, কলকাতাতে খুব বিখ্যাত একটি জায়গা কালীঘাটের শ্মশান, তোমরা সবাই জানো, একদম। চেতলা ব্রিজের ঠিক পাশে। হুম একদম। ওই জায়গাটায় এখনো কাঠের চুল্লির দুটো জায়গা আছে যেখানে দাহ হয়। হুম আর ঠিক তার পাশে দেখবে বিরাট একটা কমপ্লেক্স আছে, ঠিক হুম আছে? সেইখানেই আমার এক বন্ধু এবং আত্মীয় টাইপের থাকতো। তারা কিন্তু এখন সেই ফ্ল্যাটে নেই, খালি করে দিয়ে চলে গেছে। কেন? এই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে শ্মশানের যে এনার্জিটা, ওটা সম্পূর্ণ একটা নেগেটিভ এনার্জি। এই যে পোড়ানো হতো, সেই ছাইগুলো, তারা খুবই কাছে তো ফ্ল্যাটটা, উড়ে গিয়ে তাদের জামা কাপড়ের মধ্যে পড়তো। কতটা ভয়ঙ্কর সিচুয়েশন তোমরা বোঝো। দীর্ঘদিন ধরে তারা 2 বছর ওখানে ছিল, 2.5 বছরের মাথায় না টিকতে পেরে ওখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি শুরু হলো ওদের বাড়িতে, ঠিক 2.5 বছরের মাথা থেকে।
নেগেটিভ অ্যাক্টিভিটি। তার জন্য ওরা ফ্ল্যাটটাকে সস্তায় বিক্রি করে ওখান থেকে শিফট হয়ে গেল। তা কেন আমি বলছি যে শ্মশান এখানে আশেপাশে, মানে ১ থেকে ১.৫ কিলোমিটারের ভেতরেও শ্মশানের পাশে যদি বাড়ি থাকে, সেই বাড়িতে কিন্তু বসবাস করাটা ঠিক নয়। সেখানে তোমার জীবনে উন্নতি হবে না এবং তোমাকে কোনো রকম কারণে ওখান থেকে বেরিয়ে তোমাকে যেতেই হবে। যেই থাকুক, যত বড় লোকই থাকুক, যত বড় যেই থাকুক না কেন। কারণ এই নেগেটিভ আয়ান্সগুলো তোমার বাড়িতে অ্যাটাক করবে। আমি বলছি না সরাসরি যে ভূত, প্রেত, আত্মা, আমি ওই ব্যাপারটাতেই যাচ্ছি না। কিন্তু এইরকম একটা ফিলিংস তোমাদের মধ্যে, ওই যারা ছিল তাদের মধ্যে হয়েছিল। সত্যি ঘটনা এটা। সেটা তোমাদেরকে আজকে আমি শেয়ার করলাম। আরও একটা কেস স্টাডিজ তোমাদের বলি। প্রচুর বাস্তু ভিজিট করি তো, এরকম স্টাডিজ প্রচুর আছে আমার কাছে। সে বলতে গেলে পুরো পডকাস্টটা হয়তো ৪ ঘন্টা লেগে যাবে, তাতেও হয়তো শেষ হবে না। তো এরকম আর একটা বলি তোমাদেরকে যে একটা ফ্যামিলি আমার কাছে এলো। আসার পরে এবং তাদেরও অদ্ভুতভাবে, এইটা যেমন একটা কেস স্টাডিজ বলল, অদ্ভুতভাবে তাদের বাড়িতেও কিন্তু সেম ঘটনা। এই যে তুমি প্রথম আমাকে ধরলে, মানে ব্যাপারটাকে বলালে যে শ্মশানের পাশে বাড়ি হলে কি হতে পারে, অনেকে তো স্বর্গে যায় শ্মশানে, কেন সে নেগেটিভ হবে। হুম। তো তাদের বাড়িতেও কিন্তু প্রায় সেই রকমই ঘটনা। হুম। শ্মশানের পাশেই বাড়ি ছিল এবং ধরো এইখানে শ্মশান, রাস্তার ওপারেই তাদের বাড়ি। কিছু না হওয়ারই সম্ভাবনা বেশি। কিন্তু আমি আগেই বলেছি তোমাকে ১ থেকে ১.৫ কিলোমিটার অন্তত ডিস্টেন্স রাখতে হয়। সেটা শ্মশান হতে পারে, সেটা কবরস্থান হতে পারে। এটা একটি কবরস্থানের ঘটনা। তোমরা কেউ গিয়ে টালিগঞ্জের জিজ্ঞেস করবে যে ওখানে সবথেকে বড় সিমেট্রি অর্থাৎ কবরস্থান কোথায় আছে, ঠিক আছে? তো ওইখানেও এরকম একটি বড় ফ্ল্যাটের ঘটনা এটা। তারা ওখান থেকে আমার চেম্বারে এসেছিল রাসবিহারীতে। তো সেইখানে খ্রিশ্চানদের কবর দেয়া হয়। তো ওইখানেও একটা অদ্ভুত ঘটনা। তারা নতুন ফ্ল্যাট কিনে ওখানে গেছিল। তো প্রথম ওদের একটা অমত ছিল যে এইরকম একটা সিচুয়েশন, এরকম জায়গায় আহ, নেবো কি নেবো না, এরকম দোনোমনো করতে জায়গাটা খুব ডেভেলপ করেছে, তার ফলে ওরা ওই জায়গাটা নিয়ে নিয়েছে। গাড়ি টাড়ি ছিল ওদের, অফিস টফিস যাতে যেতে সুবিধা হয় সেই অর্থে আর কি। বেশ যাচ্ছে দিনকাল এরকমভাবে, ঠিকঠাক ঠিকঠাক, ওকে। বাড়িতে প্রথম সিমটমস যেটা শুরু হলো, বাড়িতে কাজের লোক আসে না। পুরো ফ্ল্যাটটাতেই কিন্তু এই সমস্যা, ঠিক আছে? কেন আসে না, তাদেরকে জিজ্ঞেস করেও কোনো উত্তর পাওয়া যায় না। ২ মাস ৩ মাস ছাড়া ছাড়ি কাজের লোকের পরিবর্তন, এইরকমভাবে সিমটমসগুলো দেখা যাচ্ছে। তো তারা তখন আশেপাশে তো দোকানপাট আছে, তো গিয়ে কিছুটা দূরে জিজ্ঞেস করছি কেন এরকম হয়। বলে, না বাবু ঠিক বলতে পারবো না, ওই ফ্ল্যাটে কিন্তু কাজের লোক থাকে না, এরকম তারা খুব একটা কাজ করতে চায় না। যা চাইছে তার থেকে বেশি টাকা দিলেও তারা করতে চাইছে না। তো এরম করার পরে একজন অনেক বয়স্ক ভদ্রলোককে, ওখানকার স্থানীয় বাসিন্দা ছিল, তাকে জিজ্ঞেস করেছিল। তিনি ওনাদের বললেন যে এই যে পার্টিকুলার জমিটায় যেটা এই ফ্ল্যাটটা হয়েছে, এটাও কিন্তু একসময় কবরস্থান ছিল এবং ওখানে তারও আগে মার্ডার টাডার করে এখানে ফেলে দেওয়া যেয়া হতো। সেইখানে মানে একটা ছোট পুকুর মতো ছিল, জমি টমি মাটি ফাটি ফেলে সেখানে কিন্তু এইটা করা হয়েছে এবং একটু বড় ধরনের, সাথে লিফটও আছে। কেন? তো বললো সেই কারণে হতে পারে যে আপনাদের ওখানে কোনো একটা খারাপ কিছু ব্যাপার আপনাদের জমিতে আছে। বয়স্ক আগেকার দিনের লোক তো, তারা এইসব মানত। সেই জন্যে হয়তো আপনাদের কোনো কাজের লোক ওখানে যেতে চাইছে না। ইভেন তোমরা আজকাল যে আমরা অনলাইনে খাবার সুইগি টুইগি করি যেগুলো, তারাও কিন্তু এসে ভেতরে ঢুকতে চায় না। না স্যার, নিচে নেমে আসুন, আপনি রাস্তা থেকে নিয়ে যান। মানে ওরাও জেনে গেছে এই ব্যাপারটা। ওরাও দীর্ঘদিন যেতে যেতে, মানে ধরো একজন এলো, রিপিটেডলি সে পরের দিনও আসতে পারে, তার পরের দিনও আসতে পারে, এরকম হতেই পারে, ঠিক আছে? আস্তে আস্তে চেনা জানা হয়ে যায় জায়গাটা। তারাও কিছু ফিল করেছিল। কেমন কীরকম ফিল করেছিল এবার আমি তোমাকে বলি। ওই জায়গাটা সত্যিই নেগেটিভ এনার্জি ভয়ঙ্কর রকমের ছিল। লিফটে ওঠার সময় হঠাৎ করে গিয়ে সেকেন্ড ফ্লোরে লিফটটা দাঁড়িয়ে যেত।
বেশ কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থাকতো। তারপরে যারা ওই লিফটের মধ্যে ছিল বা থাকে বা নামে বা ওঠে, অদ্ভুত রকমের তাদের শরীরে একটা কাঁপুনি আর গায়ে কাঁটা দিয়ে উঠত। তারপরে ধরো 30 সেকেন্ড বা 1 মিনিট আবার লিফটটা চড়ে ওপরের দিকে উঠতো বা নিচে নামতো। প্রথম প্রথম লোকেরা কিছু ভাবতো না, ঠিক আছে এটা হয়েছে, আমার হয়েছে তোর হয়েছে, কি একে তাকে জিজ্ঞেস করতো, কেউ বলতো কেউ বলতো না। তা ঠিক আছে ছেড়ে দে, আমার শরীর খারাপ হয়তো হয়েছে এই কারণ। কিন্তু ঘটনাটা এটাই, যেখানে সত্যিকারেরই কোনো একটা কিছু ছিল, সে ওই সেকেন্ড ফ্লোরেই কিন্তু এই ডিস্টারবেন্সটা দিত। এটা একটা অদ্ভুত ঘটনা, মানে সত্যিকারের ঘটনা। আমি জায়গাটা বলেও দিলাম, ওখানে গিয়ে তোমরা কাউ জিজ্ঞেস করলো জানতে পারবে তোমরা। যে এই ঘটনাটা পার্টিকুলারলি লিফটেই ঘটতো, এবং লিফটটা ছিল হচ্ছে সাউথ ওয়েস্ট কর্নারের দিকে ওই ফ্ল্যাটের। কারণ ওই ওই জায়গাটা গিয়ে রেকি করে এসেছি আমি। তো এইরকম সাউথ ওয়েস্ট হচ্ছে আমাদের বাস্তুর রাহুর জায়গা। কেমন? এবারে ওখানে কিছু কিছু লোক আছে যারা বলেছে না আমরা এসব ফিল করিনি, বাজে কথা। হুম। সবাই ফিল করবে না, এর মধ্যে অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপার আছে। কারো রাহু যদি 6, 8, 12 এই ঘরগুলোতে থাকে, তাহলে কিন্তু সে নেগেটিভিটি বেশি ফিল করবে, এবং সেটা সাউথ ওয়েস্ট দিয়েই আসবে। যে কজন ওখানে ফিল করেছে তাদের বাচ্চার যদি মিলিয়ে দেখা যায়, আমি 1-2 জনের দেখেছিলাম, তাদের কিন্তু পার্টিকুলার ওই 6, 8, 12 ঘরের মধ্যে একটি ঘরে তাদের রাহু ছিল এবং তার রাহুর দৃষ্টি ছিল। তার ফলেই কিন্তু সেই নেগেটিভিটিগুলো ফিল করেছে ওরা। তো যাই হোক, এটা অ্যাস্ট্রো বাস্তুর পার্ট, তার সাথে আমি এই নেগেটিভ এনার্জিটাকে আমি কম্বাইন করালাম। তো ওনার বাড়ির সাউথ ওয়েস্টে আমি বললাম যে দেখুন এই জিনিসটা আপনার বাড়ির সাউথ ওয়েস্টে পড়ে আছে। লিফট তো ছিলই, আপনার বাড়ির সাউথ ওয়েস্টটা দেখুন, হুম। যতটুকু আপনি ফ্ল্যাটের ভেতরে আছেন, জাস্ট ওটাকে গিয়ে আপনি রিমুভ করুন, দেখুন আপনি কিন্তু এই জায়গাটা থেকে বেঁচে যাবেন। 2-1 জন করেছিল, ঠিক ছিল, কয়েকজন ওখান থেকে বেরিয়ে গেছে। তো এইরকমভাবেই কিন্তু ঘটনাগুলো ঘটে। মানে শুধু যে আমাদের শ্মশান সেটা নয়, কবরস্থানেও কিন্তু এই ঘটনাগুলো ঘটে, বাস্তব এগুলো। স্যার আপনি কিছুক্ষণ আগে বললেন যে অ্যাস্ট্রো বাস্তু, স্যার অ্যাস্ট্রোলজিতে যা 12খানা যে আমাদের ঘর আছে। ঘর আছে, হ্যাঁ, তো সেই ঘরের সাথে কি আমাদের বর্তমান বাস্তু যেখানে আমরা থাকি সেটার সাথে কি মিল পাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই মিল পাওয়া যায়, ওতপ্রোতভাবে জড়িত। এটাই হচ্ছে অ্যাস্ট্রো বাস্তু। ঠিক আছে? কারো বার্থ চার্ট, ন্যাতাল চার্ট যখন দেখা যায়, অ্যাস্ট্রো বাস্তু অনুযায়ী যদি আমি বিচার করি, খুব ছোট ছোট এমন জিনিস আছে না, সেই টেকনিকগুলো যদি আমি তখন ইউজ করি, 100% রেজাল্ট পাবে সে। বিভিন্ন প্ল্যানেটের বিভিন্ন জিনিস আমাদের বাড়ির মধ্যে থাকে। ঠিক আছে? যদি বলি কেতু, তাহলে তোমার বাড়িতে যদি কোনো লম্বা দৈর্ঘ্য জিনিস পড়ে থাকে, সেটা কেতু ইন্ডিকেশন দেয়। সবুজ গাছপালা, সেগুলো হচ্ছে মার্কারি। এরকমভাবে বিভিন্ন জিনিস আছে, সেগুলো আমাদের বাস্তুর বা বাড়ির ভেতর এইগুলো আমরা দেখতে পাই। সে প্ল্যানেট অনুযায়ী কি কি জিনিস তোমার বাড়িতে আছে সেগুলো আমরা বলে দিতে পারবো। সেগুলো দিক অনুযায়ী অ্যাস্ট্রোবাস্তুতে আমরা বলে দিই যে এরকম জায়গায় আপনার এই জিনিসটা পড়ে আছে, এটাকে সরিয়ে দিন, দেখুন আপনি ভালো থাকবেন। ছোট্ট একটা জিনিস। তাছাড়াও আরও যদি ডিপে যাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আবার স্টার মানে হচ্ছে কোন স্টারে কোন প্ল্যানেটটা আছে, সেই স্টার অনুযায়ী কোন এলিমেন্টসটা তোমার বাড়িতে পড়ে আছে, সেই জায়গাটা থেকে যদি আমি রিমুভ করতে পারি, তাহলে কিন্তু তুমি ভালো রেজাল্ট পাবে। মডার্ন কনসেপ্ট, অনেকে জানিই না, হয়তো অনেকে জানে কিন্তু ব্যাপারটা বোঝে না। তার সাথে সাথে তোমার কি দশা চলছে, সেই দশা অনুযায়ী কিন্তু তোমার বাস্তু তুমি নিজেই অ্যারেঞ্জ করবে, কেউ তোমাকে বাধা দিতে পারবে না। তোমার মনে হলো আজকে আমাকে এই খাটে শুচ্ছি, না, খাটটাকে না আজকে আমি এদিকে ঘুরিয়ে দিই। মনে করো তোমার শনির দশা চলছে, শনি আমাদের ওয়েস্ট, তুমি অবচেতন মনে হলেও তোমার মাথাটা কিন্তু তুমি ওয়েস্টের দিকে ঘুরিয়ে দেবে। এরকম অনেক কেস স্টাডিজ আছে। আর সেই ওয়েস্ট যদি তোমাকে ভালো দেয়, এই যে বললাম 6, 8, 12 দুস্থান বলা হয় এটাকে,
তাহলে সেই মাথা কিন্তু তোমার ওয়েস্টের দিকে চলে যাবে। আর যদি 6 বা 8 বা 12 ভাবে সেটা পড়ে, তাহলে কিন্তু তোমাকে রোগে ভুগতেই হবে। 6 হচ্ছে রোগে আক্রান্ত, 8 হচ্ছে ফ্যাটাল, মানে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, 12 হচ্ছে হসপিটালাইজ। তা এইরকমভাবে জিনিসগুলোকে যদি আমরা বিচার করি, এবার অজান্তে আমিও করে ফেলতে পারি, কিন্তু XYZ কেউ করে ফেলতে পারে। তখনই তাকে অ্যাডভাইস করা হয় যে তার ভালো দিকটা কোথায়, তুমি সেইখানে গিয়ে শো। তার মধ্যে আর একটা কেস স্টাডি যেমন মনে পড়ে গেল, ক্যান্সারের পেশেন্ট। ওনার বাড়ি হচ্ছে একটু দূরে কলকাতা থেকে, যাই হোক এক্ষুনি আমার নামটা মনে পড়ছে না। ওনার বাড়িতে আমি যাই, আমি কিন্তু কোনো ফিজ নিই, এটাও আমি বললাম, ঠিক আছে? অনেক আগের তাহলে। অনেক আগে এটা, তাও ধরে নাও ওনার মার্চ মাসে অপারেশন হওয়ার কথা ছিল। আমাকে এখনো পর্যন্ত ফিডব্যাক দেয়নি ওনার। এই মার্চ মাসে? এই মার্চ মাসে ওদের বেশি দিনের না তো স্যার? না, অপারেশন হওয়ার কথা ছিল, তার থেকে আমি 3 মাস আগে ওনার বাড়িতে আমি গেছিলাম। ওকে। হ্যাঁ, তো আমি কেস স্টাডি শুনেই আমি বললাম ঠিক আছে, কোনো ফিজ আমার লাগবে না, কারণ এই রকম পরিস্থিতিতে আমি ফিজ নিতে পারি না। এরকম বহু আমি করেছি, ফিজ নাই নিয়ে। তাদের মধ্যে আরও অনেক প্রবলেম ছিল, হাজবেন্ডের চাকরি চলে গেছে ইত্যাদি অনেক কিছু, খুব মানে টাইট অবস্থায় আছে ওনারা। গেলাম, গিয়ে দেখলাম অ্যাস্ট্রো বাস্তু হয়, আবার নিউমোরো বাস্তুও হয়, কিন্তু মানে নিউমোরোলজি দিয়ে বাস্তু, যেটা আমি আগে বলেছিলাম। তো ওনার চার্ট থেকে আমি পুরো বাস্তুটাকে ক্যালকুলেট করে আমি ওনাকে বললাম আপনি ওয়েস্টের দিকে শুন। উনি এতদিন সাউথ ওয়েস্টের দিকে শুনছিলেন। সাউথ ওয়েস্টও কিন্তু আমাদের ক্যান্সারের কারণ, যেহেতু রাহু। তো ওনাকে আমি শিফট করিয়ে দিলাম, এবং কীরম পজিশনে শোবেন না শোবেন এরকম করে আমি করেছিলাম। তারপরে আমাকে ওভার দ্য ফোন উনি একবার আমাকে ফোন করেছিলেন যে না, আমার ওয়াইফ আগের থেকে অনেকটা ভালো আছে। কেমন, এটা একটা ছোট্ট, মানে ছোট করে বললাম, এর ভেতরে অনেক বড় কিছু আছে। যাই হোক, সবেতেই তো এত ঘটনা, আমি ঘটনা বহুল একটা পডকাস্ট করতে পারি না, আরও অনেক কিছু আছে যেগুলো বলার মতো। এবং সব থেকে বড় কথা, আমি কিন্তু আমার ফেসবুকেও এই ভিডিওটা আছে, ওনার জন্য আমি ওখানে মন্দিরে গিয়ে প্রার্থনা করেছিলাম যাতে উনি সুস্থ হয়ে যান। তো এই হচ্ছে ব্যাপার, এরকম আমাদের জীবনে চলতেই থাকে, চলতেই থাকে। তো ইমোশন কখনো কখনো এক্সাইটিং, এরকম চলতেই থাকে জিনিসগুলো। তো এই হচ্ছে ব্যাপার। স্যার আপনার এর আগের পডকাস্টে আপনি সিংহাসন নিয়ে ভগবানের স্থান নিয়ে কথা বলেছিলেন। হুম। আমি এরকম দেখেছি বা এরকম শুনেওছি, তাদের নিজস্ব বাড়ি, ফ্ল্যাট না, কিন্তু মন্দির করার ফলে তাদের কিন্তু বাড়িতে অসুবিধা দেখা যাচ্ছে। হুম। এর কারণটা কি একটু বলবেন? হ্যাঁ, দেখো, খুব ভালো করেছো তুমি বলে এটা। শুধু নর্থ ইস্ট নয়, আমি এমন জায়গায় গেছি ভিজিট করতে, সাউথ ওয়েস্টে মন্দির, মানে ঠাকুরের জায়গা। সাউথ ওয়েস্টে ঠাকুরের জায়গা কোনো দিন তুমিও করবে না, তোমার চেনা জানা কাউকে হলে তাদেরকেও বলবে। আর যারা তোমরা শুনছো তারাও জেনে রাখো, বাড়িতে অসম্ভব রকমের অ্যাক্সিডেন্ট হওয়া, যা ছিলে একদম ফুটপাতে চলে আসা, জিরোতে চলে আসবে তাহলে ঠাকুরঘর ওখানে হলে। কেন কি, সেই এনার্জি ফিল্ডস সাউথ ওয়েস্ট সবসময় ভালো ফল আমাদের দেয় না। পুজো করা মানে কি, আমি একটা ম্যানিফেস্টেশন করছি, ভগবান আমার এটা ঠিক করে দাও, ওটা ঠিক করে দাও, হ্যান ত্যান। আমাদের বিভিন্ন রকম চাহিদা থাকে, যেহেতু আমরা মানুষ, আমাদের মধ্যে একটা চাহিদা থাকে। নেগেটিভ জোনে বসে যদি আমি চাহিদা চাই বা প্রার্থনা করি, সেটা তো আমার পজিটিভ মুখ থেকে বেরিয়ে সেটা নেগেটিভ হয়ে যাবে। সেই জন্য ইভন সাউথ ওয়েস্ট থেকে যদি এন্ট্রিও হয়, সেটাও সেই বাস্তুর জন্য খুবই খারাপ। তা যেহেতু আমি আগে নর্থ ইস্টে ঠাকুর ঘর করতে নেই, এটা আমি করে দিয়েছি, এটা আর আমি ইলাবোরেট করছি না। না, না। আজকে আমি যেগুলো সায়েন্টিফিক্যালি বলবো তোমাকে, সেটা হচ্ছে যে বাজারে একটা খুব ভয় দেখানোর ব্যাপার আছে। সেটা হচ্ছে যে নর্থ ইস্টে টয়লেট করলে ক্যান্সার হবে। হ্যাঁ, এটা তোমরা সবাই জানো, এটা বলে সবাই। এবং দেখাও গেছে, হয়েছে। 10টার মধ্যে 8টা কেস হয়েছে। 2টো কেস কেন হয় স্যার, সত্যি। হয়? 2টো কেস কেন হলো না? এর পেছনেও অনেক একটা সায়েন্টিফিক কারণ আছে। সেই সায়েন্টিফিক কারণটা আজকে আমি রিভিল করছি তোমাদের এই পডকাস্টে। নর্থ ইস্টে টয়লেট মানে ওখানে একটা গর্ত মতো করা হয়, ঠিক আছে, জিনিসটাকে ডিসকার্ড করার জন্য, বার করে দেওয়ার জন্য।
নর্থ ইস্ট হচ্ছে বাস্তু পুরুষের মাথা। কেমন? তাহলে আমাদের বডিতে শুধু তো মাথায় ক্যান্সার হয় না, ব্রেন ক্যান্সার হয় না, সারা বডিতেই আমাদের কোনো না কোনো পার্টে কোনো রকমভাবে হতেই পারে এটা। আজকাল দেখা যায় প্রত্যেকটা বাড়িতেই কেউ না কেউ আছে। তাহলে নর্থ ইস্টে বাথরুম করলে আমাদের মাথায় না হয়, আমাদের কারো লিভারে হলো, কারো লাংসে হলো, কারো কিডনিতে হলো, কারো ইন্টেস্টাইনে হলো, সবই কি নর্থ ইস্ট? কী করে সম্ভব এটা? নর্থ ইস্ট আমাদের মাথা। নর্থ ইস্টে টয়লেট থাকলে আমাদের কি হয়, বা ওখানে যদি রান্নাঘর থাকে, বাড়ির মেয়েদের রাগ বেড়ে যেতে পারে। বাড়ির ব্যক্তি যারা ওখানে বসবাস করছেন, রান্নাঘর থাকলে প্রচণ্ড রাগ বেড়ে যায়। টয়লেট থাকলে কি হতে পারে? নিউরোলজিক্যাল নিউরোলজিক্যাল ডিসব্যালেন্স। ঠিক আছে, মানে মাথার ব্রেনের কিছু একটা সমস্যা হতে পারে, তার থেকে ইভেন প্যারালাইসিস পর্যন্ত হতে পারে। ক্যান্সার এরমভাবে হয় না। এটা একটা সারা দেহ মার্কেটের মানে স্মার্ট টক বলতে গেলে। ভয় দেখানোর কিছু ব্যাপার আছে। হ্যাঁ, যাতে ঠিক আছে, মানুষরা একটু ইনফ্লুয়েন্স হয়ে যদি আমি আমাকে যদি ডাকে। আজকে বলি নর্থ ইস্টে আপনি টয়লেট করবেন না, হুম। একমাত্র আমার কাছেই রেমেডি আছে, আপনি আমার কাছেই আসুন, আমি ঠিক করে দেবো আপনার নর্থ ইস্টের টয়লেট, তাহলে আমার কাছেই আসবে। এই শাস্ত্রটা না বাজারে এমন একটা ব্যাপার এসে দাঁড়িয়েছে যে যে যত ভয় দেখিয়ে তার ক্লায়েন্টকে নিজের কাছে নিয়ে আসতে পারে। সেই জন্যেই কিন্তু আজকে আমি এইটা চুজ করলাম যে নর্থ ইস্টের টয়লেট মানেই ক্যান্সার হবে, এই ভুল ভ্রান্তি থেকে আপনারা সরে যান। এই পডকাস্টটা দেখার পর আশা করি আপনারা বুঝতে পারবেন। এবারে আমি তোমাকে বলি, আমাদের বডিতে যা কিছুই হোক না কেন, একটা তার রিয়াকশন কিন্তু আমরাই দিই। কীরকম? আমার শরীরে হাতে এসে একটা মশা কামড়ালো, আমরা কি করি? ওর সেটাকে ফাট করে মারার চেষ্টা করি। কিন্তু এই যে টোটাল অ্যাক্টিভিটিটা কোথা থেকে হয়? আমাদের ব্রেন ব্রেন থেকে, থেকে হ্যাঁ, হয়। আমার ব্যথা লাগছে, এই ব্রেনে গেছে। ব্যথাটা সঙ্গে সঙ্গে কিন্তু মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে এটা কাজ হয়, একদম। আমাদের ব্রেনে যায়। সেই ব্রেন কিন্তু আমাদের বলে তোর এরম জায়গায় এরকম হয়েছে, তুই হাতটা ওখানে চালা। আর যদি আমার প্যারালাইজড অবস্থায় আমি থাকি, অচেতন, কিছুই নেই, যা কামড়ে যাচ্ছে কামড়ে যাচ্ছে। এইবারে হচ্ছে নর্থ ইস্টে টয়লেট, তোমার ডিসিশন মেকিংয়ে ভুল হবে, তার সাথে ক্যান্সারের কী যা ব্যাপার আছে। এইবারে আসি আমি সায়েন্সে। আমাদের ব্লাড ৩ রকমভাবে ভাগ করা হয়। ৩ রকম ভাবে? হ্যাঁ, একটা হচ্ছে রেড RBC বলা হয়, রেড ব্লাড কর্পাসেলস। একটা WBC, হোয়াইট ব্লাড কর্পাসেলস। আর একটা আমরা জানি প্লেটলেট, সবার মুখস্থ হয়ে গেছে ডেঙ্গুর জন্য। হ্যাঁ। এবারে এই ৩টের কার্যকারিতা কি? ঠিক আছে, রেড ব্লাড যেটা বললাম WBC, সেটা হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় রক্তের মাধ্যমে অক্সিজেনটাকে পৌঁছে দেয়। আর হোয়াইট ব্লাড যেটা কর্পাসেলস, সেটা আমাদের কি, আমাদের শরীরে কোনো যদি জীবাণু ব্যাকটেরিয়া ঢোকে, সঙ্গে সঙ্গে ব্রেন থেকে একটা ভেতরে সিগন্যাল যায় যে একটা ফরেন পার্টিকলস আমাদের শরীরে ঢুকেছে, সেইটাকে গিয়ে তোমরা অ্যাটাক করে মেরে সেটাকে শরীর থেকে বার করে দাও। এটা হচ্ছে WBCর কাজ। নেক্সট হচ্ছে প্লেটলেট, আরও মারাত্মক জিনিস। যদি প্লেটলেট ডাউন হতে থাকে, বা যদি কারোর ব্লাড ক্যান্সার হয়ে থাকে, তার যদি হার্টে একটাখানা আঁচড়ও লাগে, কোনোরকমভাবে কেটে যায়, তার রক্ত কোনো দিন কেউ বন্ধ করতে পারবে না। তার কারণ হচ্ছে আমাদের শরীরে কেটে গেলে এই যে প্লেটলেটই কিন্তু সেই রক্তটাকে বন্ধ করার সাহায্য করে। কেমন? এইবারে আমার বাড়িতে নর্থ ইস্টে টয়লেট আছে, মানে আমার ব্রেনে এফেক্ট আসছে। যখন আমার বডিতে কোনো ভাইরাল কিছু ঢুকলো, হুম। তখন সে ব্রেনই কাজ করবে না, যে WBCকে বলবে না যে তুমি যাও গিয়ে সেই ব্যাকটেরিয়াটাকে মেরে দাও। আমার শরীরে সেই ব্যাকটেরিয়া ঢুকে গেছে। হুম। হুম। এবারে বিভিন্ন জিনিস ওর মধ্যে হারমোনসগুলো জড়িয়ে জড়িয়ে সে একটা ছোট্ট মটরের দানা থেকেও ছোট জিনিস, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, ধীরে 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 সেটা একটা
ফরমেশনে চলে এলাম। আমরা কিন্তু প্রথম স্টেজে বুঝতে পারছি না। তাই এই হচ্ছে যখনই এটা ফরমেশনে চলে এলো, তার আগে তো আমি তোমাকে বলি যে যখন আমাদের ডাব্লিউবিসি কাজ করে, হোয়াইট ব্লাড কর্পাসেলসগুলো কাজ করে, তাদের কাজ হচ্ছে 24 আওয়ার্স চলছে কিন্তু ওটা। বিভিন্ন স্যালাইভার মাধ্যমে বিভিন্ন এই যে আমাদের আমরা থুতু ফেলি, কফ বেরিয়ে যায় আমাদের, আমরা ইউরিন বার করি শরীর থেকে, এইগুলো কিন্তু সমস্ত ব্যাকটেরিয়াগুলো ওর মধ্যে থেকে বেরিয়ে যায়। শরীরে কোনো জীবাণু রাখতে দেয় না। আমরা ওষুধ খাই কখন? শরীর খারাপ হলে। জ্বর হলো, মানে ডাব্লিউবিসি ভালো মতো কাজ করছে না, ওটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা ওষুধটা খেলাম, যাতে ভেতরে যে নেগেটিভ মানে আয়ন্সগুলো ঢুকেছে, যে বাজে ব্যাকটেরিয়াগুলো ঢুকেছে, সেগুলোকে মারার জন্য, আর ডাব্লিউবিসিকে সাপোর্ট দেওয়ার জন্য। সেই তো কাজটা করবে। আমরা ছোটবেলায় পড়েছি তারা হচ্ছে আমাদের শরীরের এই কি বলে ওটাকে, সৈনিক, তাই তো? তো তারা সৈনিকের মতো কাজ করে, ওগুলোকে গিয়ে মেরে দেয় এবং বিভিন্ন স্যালাইভার মাধ্যমে সেই ডেড সেলসগুলো আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। ডাব্লিউবিসি যদি না কাজ করে, তাহলে সেই ডেড সেলসগুলো শরীর থেকে বেরোতে পারছে না, তাহলে ধীরে ধীরে কোনো একটা জায়গায় সেটা মানে পুঞ্জীভূত হতে থাকছে, জমাট বেঁধে বেঁধে জমাট বেঁধে বেঁধে একটা টিউমারের আকৃতি নিল। যদি ফার্স্ট স্টেজে ধরা পড়ে, কিউরেবল। এখন অনেক মেডিকেল সায়েন্স অনেক আগে চলে গেছে, অনেক কিছুই কিওর করছে। তার এখন সেকেন্ড হয়ে গেলেও সেকেন্ড হয়ে গেল সেটা, অনেকের যদি কপাল ভালো থাকে কেমোতে ফোর্থ স্টেজেও তারা বেঁচে আসছে। চিকিৎসা বিজ্ঞান এখন অনেক উন্নত হয়ে গেছে। কিন্তু আমি বলছি কারণটা কি? এইটা হচ্ছে কারণ, নর্থ ইস্টে যদি টয়লেট থাকে। স্যার আমরা তো এখন টয়লেটের ব্যাপারটা শুনলাম, স্যার অনেকের আছে যে কিচেনটাও অনেক সময় ভুল জায়গায় থাকে। এবং স্যার একটা নতুনত্ব জিনিস আমরা দেখতে পাই ফ্ল্যাটে, যাদের বাড়ি ছিল তাদের ব্যাপারটা আলাদা, যেমন আমার মামা বাড়িতে বাড়ি আছে, আলাদা দরজা, আলাদা জায়গা, এবং বাড়ির সাথে মানে ঘরে রুমের সাথে কিচেন কিন্তু একেবারে সেপারেটেড একদম। কিন্তু বর্তমান যে ফ্ল্যাট বা বাড়ি যারা বানাচ্ছে তারা কিন্তু ওপেন কিচেন যে একটা ব্যাপার কনসেপ্ট এখন এসে গেছে। স্যার কোনটা ভালো কোনটা খারাপ? দেখো, খুব ভালো কোশ্চেন করেছো আবারও। তুমি বাস্তু শিখে গেছে না? হ্যাঁ স্যার শিখছি স্যার, এডিট এখন কথা বলছি, এডিট যখন করি তখনও শুনতে থাকি, নিজেও চেঞ্জেস করতে থাকি অনেক কিছু। দেখো, ওপেন কিচেন এখন আমরা মডার্ন হতে গিয়ে না নিজেরাই আমার নিজের জায়গাটাকে নষ্ট করে ফেলছি। মনে করো, এটা একদম না, মানে আমার বহু কেস স্টাডিজের মধ্যে, রিসার্চের মধ্যে এটা পড়ে কিন্তু। হ্যাঁ, বাড়িতে যারা ছোট ছোট বাচ্চারা অ্যাস্থমাতে ভুগছে, রীতিমতো তাদেরকে পাফ নিতে হচ্ছে, তাদের বাড়িতে গিয়ে দেখো ওপেন কিচেন আছে। জানো কেন? এই ওপেন কিচেন কনসেপ্টটা খুব ভুল। আমরা মডার্ন হতে গিয়ে এখন নানা রকম কিছু করছি, ইন্টিরিয়ার করছি, তার মধ্যে এটা পড়ে। এই যে খাদ্যের যে ঝাঁঝ, তেল, মশলা একটা বাচ্চা কতটা নিতে পারে, সে তো চারদিকে ঘুরে বেড়াচ্ছে। অনেকের বেডরুমও খোলা থাকে, ওপেন কিচেন, সেখানে বেডরুমেও সেগুলো ঢুকছে। এই যে সেই ইনহেল করছে জিনিসটা, তার কিন্তু শ্বাসনালীতে গিয়ে, ফুসফুসে গিয়ে সেটা অ্যাটাক করছে। দীর্ঘদিন হতে হতে সর্দি কাশি প্রথমে এরকম চলে, চলতে 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 তাকে ওই অ্যাস্থমাতে গিয়ে পরিণত হয়। এটা একদম প্র্যাকটিক্যাল। এই আমি বলছি, তোমরা যারা এখানে দর্শক আছো বা দেখছো, তারাও তোমরা এটা স্টাডি করে দেখে নিও তোমাদের, যদি কোনো বাড়িতে বাচ্চা থেকে থাকে। তার একমাত্র উপায় সেই কিচেনটাকে বন্ধ করে দেওয়া, অন্য জায়গায় সেটাকে নয় কাভার্ড করা, নয় সেটাকে ক্লোজ করা। তাহলেই কিন্তু দেখবে আস্তে আস্তে তার এই পাফ নেওয়াটা বন্ধ হয়ে যাবে। এটা চ্যালেঞ্জ থাকলো আমার এই অন দ্য ক্যামেরা, আমি করে দেখেছি অনেক জায়গায়। কিন্তু যাদের এরকম অবস্থা তারা তো কোনো না কোনোভাবে ওই কি এক্সজস্ট যেটা লাগায় না, কি বলে ওটাকে, চিমনি চিমনি লাগায়, লাগায়, হ্যাঁ, তাতেই তো অর্ধেক চলে যায়। তাতেও হয় না। কি বলছেন স্যার? বলছি, কারণ আমার বহু কেস স্টাডিজ, বহু রিসার্চের মধ্যে এটা পার্ট পড়ে। একজন সোনার দোকানের মালিক, আমার সাথে খুব ভালো তার পরিচয়, তার বাচ্চাটা আজকে ভুগছে। আমাকে জিজ্ঞেস করেছিল, স্যার বলতো, এখন দাদা হয়ে গেছে সম্পর্কে। তো
আমায় জিজ্ঞেস করলো, জানেন তো আমার বাচ্চাটা না ভীষণ সর্দি কাশিতে ভোগে, এখন অ্যাস্থমা হয়ে গেছে। আমি বললাম, আপনার ওপেন কিচেন আছে? বললো, হ্যাঁ দাদা। হুম, এইরকম এরকম বহু দেখেছি, বহু। চাইল্ড স্পেশালিস্টের কাছে তোমরা গিয়ে দেখো, বাচ্চাদের নিয়ে এসছে, তারা পাফ নিচ্ছে, তাদের কাছে জিজ্ঞেস করো তো আপনাদের ওপেন কিচেন আছে কি না, 10 জনের মধ্যে 9 জন হ্যাঁ বলবে। তাহলে স্যার কি করা উচিত? দরজা দিয়ে দেওয়া উচিত? দরজা দিয়ে এটাকে কাভার্ড করে দেওয়া উচিত, ওপেন কিচেনটাকে। অ্যাটলিস্ট একটা কাচের কিছু স্লাইডিংস দিয়ে ওটাকে বন্ধ করা উচিত, বা আমাদের যে এই অ্যালুমিনিয়ামের যে স্লাইডারগুলো হয়েছে সেগুলো দিয়ে বন্ধ করা উচিত। বা আমার বেডরুমটাকে, আমার বাচ্চা যেখানে থাকবে সেই রুমটাকে বন্ধ করে রাখার, রান্না করার সময় এই জিনিসগুলো করা উচিত। এছাড়া বাস্তুতে অন্য কিছু নেই, এটা লাগিয়ে দিন তাহলে কমে যাবে, ওটা লাগিয়ে দিন, এগুলো সব ফালতু কথাবার্তা। মেডিকেল জিনিস দিয়ে ভাবতে হবে জিনিসগুলোকে, সায়েন্স দিয়ে ভাবতে হবে, উল্টোপাল্টা কিছু ভাবে হবে। এইবারে আসি আমি কিচেন। ঠিক আছে, এটা একটা কিচেন বলাতে আমার এটা মনে পড়ে গেল বলে আমি এটা বললাম। লোকে, যখন আমি বাস্তু ভিজিট করতে যাই, স্যার আমার না বাস্তু ঠিক আছে, আমি খুব ভালো, আমাকে ডাকলেন কেন? না এই দেখুন, নর্থ ইস্টে আমার ঠাকুর বসিয়েছি, সাউথ ইস্টে আমার কিচেন করেছি। খুব ভালো। এই সাউথ ইস্টে কিচেন করা মানে তুমি জানবে সারা জীবন তুমি মধ্যবিত্তই থেকে যাবে। সাউথ ইস্টে কিচেন? কিচেন করা মানে তুমি সারা জীবন মধ্যবিত্তই থেকে যাবে, তোমার কোনোদিন গাড়ির ইচ্ছাও পূর্ণ হবে না। এটা মনের ভেতরেও আসবে না? মনের ভেতরে থাকলে সেটা তোমার ফুলফিল হবে না। হ্যাঁ। কেন? সাউথ ইস্ট হচ্ছে অগ্নির জায়গা। হুম। অগ্নির আমাদের 3টে জায়গা আছে, সাউথ ইস্ট, সাউথ ইস্টের পরের হচ্ছে সাউথ সাউথ ইস্ট, তারপরে হচ্ছে সাউথ। সব থেকে ভালো জায়গা সাউথ সাউথ ইস্টে যদি আমরা কিচেন করতে পারি, তাহলে কিন্তু তুমি বড়লোক হবে। কেন? সাউথ সাউথ ইস্ট হচ্ছে পাওয়ার অ্যান্ড কনফিডেন্সের জায়গা। তোমার মধ্যে যদি কনফিডেন্স না থাকে, তুমি 1 টাকাকে 10 টাকা বানাতে পারবে? ঠিক। তুমি 10কে 100 বানাতে পারবে? কোনো দিনই না। কিন্তু সাউথ ইস্ট আমাদের রেগুলারের টাকার জায়গা, যে রেগুলারের খরচা, সেইটার জায়গা হচ্ছে আমাদের সাউথ ইস্ট। সেখানে আমি আগুন জ্বালাচ্ছি, মানে হচ্ছে বার্নিং অফ মানি। যেটা কি তুমি সাউথ ইস্ট থেকে 22.5 ডিগ্রি ডান দিকে নিয়ে চলে আসবে, সাউথ সাউথ ইস্ট, সেটাও অগ্নির জায়গা। কিন্তু সেটা তোমাকে কি দেয় বা আমাকে কি দেবে, আরেকজন লোককে? পাওয়ার এবং কনফিডেন্স। যেখানে দাঁড়িয়ে রান্না করলে, যেখানে বাড়িতে আগুন জ্বললে, তোমার পুরো বাস্তু এনার্জাইজ হবে। তুমি নতুন নতুন চিন্তা ভাবনা করতে পারবে, যে আজকে আমি এটা করছি, আমি যদি এই প্ল্যানিংটাকে আরেকটু ঘুরিয়ে করতে পারি, তাহলেই আমি দেখতে পাচ্ছি যে আজকে 100 কামাচ্ছি, কালকে থেকে কিন্তু আমার, বা 6 মাসের মধ্যে আমার ইনকাম 1000-এ গিয়ে দাঁড়াবে। এই রকম ভাবে কিন্তু তোমার টাকা আসবে, তুমিই করবে, এটা কোনো ম্যাজিক না। আমি গিয়ে করে দেবো, তুমি গিয়ে করে দেবে, না, নাথিং লাইক দ্যাট। শুধু ওই জায়গাটার এনার্জি। যদি সাউথে কিচেন করি, তাহলে তোমার নেম ফেম বেড়ে যাবে। সব থেকে বাজে জায়গা কিচেনের, যেটা করলে অনেক কিছু হতে পারে তোমাদের, আমাদের বাস্তুতে, সেটা হচ্ছে সাউথ ইস্ট আর ইস্টের মাঝখানে, ইস্ট অফ সাউথ ইস্ট। সুগার 100%, টিউমার 100%, ইভেন কিডনি ক্যান্সার পর্যন্ত হতে পারে। ইস্ট অফ সাউথ ইস্ট এমন একটা ভয়ঙ্কর জায়গা, ওটা চার্নিংয়ের জায়গা। ওখানে আমরা মিক্সি রাখতে পারি, ওখানে আমরা ওয়াশিং মেশিন রাখতে পারি, কিন্তু আগুন জ্বালাতে পারি না। তো আগুন জ্বালানো, কিচেন করার জন্য 3টে ভালো জায়গা আমাদের আছে। প্রথম বললাম সাউথ সাউথ ইস্ট, সাউথ এবং ওয়েস্ট। এমন একটা জায়গা, অনেক বড় বড় ব্যবসাদার, অনেক বড় লোক, তাদের বাড়ির কিচেন কিন্তু ওয়েস্টের দিকে থাকে। এগুলো সমস্ত কেস স্টাডিজ, বহু বাস্তু ভিজিট করে ঘেটে ঘেটে অনেক কিছু বার করার পর কিন্তু এইগুলো আমি এখানে রিভিল করছি, সকলকে বলছি। অনেক স্টুডেন্টও আমরা জানে না, এটা যখন দেখবে তখন আমার 10টা ফোন আসবে কমসে কম, স্যার আমাদের তো বলেননি, স্যার আমাদের তো বলেননি।
একটা প্রশ্ন, হ্যাঁ স্যার, হ্যাঁ, বলছেন বলুন। না বলো, বলো, বলছো। স্যার, আমরা যারা বড় বড় বিজনেসম্যানদের দেখি, তারা নিজের যেমন দাঁড়িয়েছে, তারা একটা সময় লেগেছে, এবং তার সাথে সাথে আমি জানি না তারা বাস্তুটা কতটা মেনটেন করেছে কিনা। তারা বলেছে সবসময় ধৈর্য রাখতে। স্যার, বাস্তুতে আপনি কি ধৈর্যটাকে মেনে রাখেন, নাকি বাস্তুটা ঠিক করলে সব কিছু ঠিক হয়ে যাবে? খুব ভালো কোশ্চেন। দেখো, ধৈর্য রাখা মানে দিনের পর দিন আমি লস খেয়ে চলেছি, ধৈর্য রেখে দিয়েছি, হুম। হবে হবে হবে। তার সাথে বাস্তুটা ওতপ্রোতভাবে জড়িত। কেমন? আমাকে বাস্তুতে কুল করবে কোথা থেকে? কুল মানে ধৈর্য রাখা, আমার হুম। নর্থ ইস্ট, হুম। মাথা। হুম। ঠিক আছে? সেই জায়গাটা আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন ফাঁকা রাখতে হবে। ঠিক আছে? আর একটা জায়গা হচ্ছে নর্থ ওয়েস্ট, যেটা আমাকে সাপোর্ট করবে তোমাকে গ্রো করার জন্য। সেটা আমাদের ব্যাংকিং এবং সাপোর্টের জায়গা। আর ওইখানে যদি কিচেন হয়েছে, কোটিপতি ফুটপাতে চলে আসবে, একদম গ্যারান্টি আছে। কারণ ওটা আমাদের ব্যাংকিং এবং সাপোর্ট। সাপোর্ট বলতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম সাপোর্ট। তোমার ক্লায়েন্টস, আমার ক্লায়েন্টস, আমার ব্যবসা আছে, সেখানকার ক্লায়েন্টস, এই সাপোর্টিং সিস্টেমটাকেই নষ্ট করে দেবে। বিভিন্ন রোগ ভোগে তুমি ভুগতে শুরু করবে। তো এইরকমভাবে যদি আমি জিনিসটাকে দেখি, যদি নর্থ ইস্ট ঠিক রাখি, আমার ধৈর্য আছে। যদি নর্থ ওয়েস্ট ঠিক রাখি, আমার সাপোর্ট আছে। বিজনেসে নেম ফেম করতে যাব, সাউথটাকে যদি ঠিক রাখি, তাহলে আমি নিশ্চয়ই গ্রো করব। আর দিনের শেষে, বছরের শেষে, মাসের শেষে আমার কতটা পার্সেন্টেজ গ্রো করেছি বিজনেসে, সেটা হচ্ছে আমার ওয়েস্ট, পশ্চিম দিক। সেটাও কিন্তু আমাকে দেখতে হবে। মানে এই ৩-৪টে জায়গা আমার বাস্তু বা একটা দুটো জায়গা বাস্তু করে রাখলাম হয় না। তার আগে আমি তোমাকে বলেছি যে সাউথ ইস্টে যদি কিচেন করেছো, মধ্যবিত্ত। বড় লোক হতে চাও, সাউথ সাউথ ইস্টে কিচেন করো। স্যার, অনেক সময় দেখা যায় বেডরুমে আমরা আমরা কিছু কিছু ছবি রেখে দিই, যে ছবিগুলো আমাদের জন্য ঠিক না। যেমন ধরুন, কোনো মুখোশের ছবি রাখলাম, একদম। বা কেউ কেউ কোনো জায়গা দিয়ে, তো শান্তিনিকেতনে গেলে অনেক রকম মুখোশের ছবি পাই আমরা। হ্যাঁ, হ্যাঁ, অনেক। সেগুলো নিয়ে এসে বাড়িতে সৌন্দর্য থাকে, কিন্তু আমাদের কি বলে যে ওগুলো লাগাতে নেই। তাহলে সেটা প্রথম এক্স্যাক্টলি। কথা, বিক্রি কেন হচ্ছে? হুম। মানুষ ওটাকে নিয়ে এত অ্যাস্থেটিক একটা ব্যাপার কেন হুম। রাখছে? হুম। কোনটা শুনবো স্যার, কোনোভাবে বলুন তো? ঠিক। দেখো, বাস্তু একটা এমন জিনিস না, তুমি ধরো একটা জলের বোতল রেখেছো, দীর্ঘদিন ধরে ওখানে ছিল, হঠাৎ করে সরিয়ে নিয়ে গিয়ে তুমি এমন জায়গায় রাখলে, সেইটা থেকে তোমার প্রবলেম আসতে পারে। বাস্তু একটা এই রকম জিনিস। এবার তুমি বললে মুখোশ, স্কাল্পচার, হ্যানা ত্যানা, এরকম অনেক কিছু আমি অনেক জায়গায় দেখতে পাই। যদি তুমি ঠিক ঠিক জায়গায় না রাখো, সে তোমায় কিন্তু এফেক্ট দেবেই। মনে করো এক্সাম্পল তোমার এই জিনিসটা, ঠিক আছে, এটাই যদি আমি ঘুরিয়ে নিয়ে গিয়ে অন্য জায়গায় রেখে দিই, আমার সাবকনশাস মাইন্ডে সেটা কিন্তু প্লে করবে, হিট করবে। মনে করো তুমি বাড়ি থেকে বেরোচ্ছ, মেন রোড থেকে বেরোনোর আগে আমরা বাঙালিরা কী করে, নয় মা কালীর ছবি থাকে, আমি দেখে প্রণাম করে বেরোই। তো তুমি একটা এরকম ভয়ঙ্কর জিনিস রেখে দিয়েছো, আমি ওটা দেখে বেরোলাম, বাইরে বেরিয়ে তুমি হোঁচট খেয়ে পড়ে গেলে। ওইটা দেখে বেরিয়েছিলাম বলেই আমার আজকে এটাই হলো, পাটা ভাঙলো হোঁচট খেয়ে পড়ে গিয়ে। নেগেটিভ এনার্জি, পজিটিভ এনার্জি, নেগেটিভ ফিলিং, পজিটিভ ফিলিং, এই ফিলিংস। তুমি বাড়িতে নতুন রং করিয়েছো, একটা ওয়াও ফিলিংস আছে না? হুম। ওয়াহ, এনার্জি তো আমার দারুণ বেড়ে গেছে। সত্যিই হয় তাই। সেই রকমই এই জিনিসগুলোও এফেক্ট করে। এবারে তুমি বলছো যারা বিক্রি করছে তাদের, যারা বিক্রি করছে তাদের একটা দোকান আছে পার্টিকুলার, সেই রকম জায়গায় গিয়ে তারা জিনিসগুলো রাখে, বা কোনো ট্রাঙ্কের মধ্যে ভর্তি করে সেগুলো নিয়ে গিয়ে রাখে। তাদের বাড়িতে গিয়ে তুমি দেখবে না যে যারা বিক্রি করছি সমস্ত ঘরেই আমি ওই মুখোশ রেখে দিয়েছি বা এই রেখে দিয়েছি। একদমই না। কোনোদিনই হয় না সেগুলো। কিন্তু তারা সেগুলো দিয়ে অর্থ রোজগার করছে। তো এইরকমভাবে জিনিসগুলো আমাদের দেখাতে হয়। থ্যাংক ইউ স্যার। স্যার, একটা জিনিস আমাকে বলুন তো, অনেক বাড়িতে আমি কিছুদিন আগে ইনস্টাগ্রামে দেখছিলাম, একজন আহ, তিনি একজন বাস্তুবিদ, ঠিক আছে স্যার। তিনি হাতে নারকেল নিয়ে
কোনো জায়গায় যাচ্ছেন এবং সেখানে গিয়ে নারকেলটা হঠাৎ করে নড়ে ওঠে এবং অনেক জায়গা দিয়ে অ্যাঙ্গেল দিয়ে ওই জায়গাতে আসলে দেখা যাচ্ছে নারকেলটা হাতে নড়ছে। আপনি দেখেছেন এই ভিডিওটা? না, আমি দেখিনি। আপনাকে তাহলে আমি দেখাবো হুম, পয়েন্টটা। তো বলা হয় যে ওই নারকেল নড়ছে, ওর নিচে এক ধরনের যদি সবাই পরিবারের সবাই মিলে যদি শিক পোতা হয় আচ্ছা। এবং সেখানে যদি গর্ত করা হয় জল হুম, পাওয়া যাচ্ছে। হুম, আমি এটা আপনার কাছে প্রশ্নটা করছি যে হুম, এটা কি শুভ কোনোভাবে নাকি এটা একটা জাস্ট একটা মিথ মতো করা হয়েছে? আর অনেক সময় ঘটির মধ্যে জল নিয়ে এরকম করে যাচ্ছে, হ্যাঁ, হাতটা কেঁপে উঠলো হুম, এরকম ভাবে। হুম। ম্যাজিক বলে একটা কথা আছে জানো? হুম, আমাদের কলকাতার মধ্যে খুব বড় একজন ম্যাজিশিয়ান ছিলেন। ওয়াটার অফ ইন্ডিয়া যদি ম্যাজিক শো দেখে থাকো, ঢেলেই যাচ্ছে আবার ওখান থেকে ঢালছে, কোনোদিন সেখান থেকে জল কিন্তু শেষ হচ্ছে না। না। মাঝে মাঝে ওয়াটার অফ ইন্ডিয়া বলেছে, ওর মধ্যে ঢেলে যায়। তো এই ম্যাজিক এমনভাবে সমস্ত জায়গায় ব্যবহার করা হচ্ছে না, এগুলো না তন্ত্র, এগুলো না বাস্তু, এগুলো না অ্যাস্ট্রোলজি, এগুলো লোক ঠকানোর এক একটা জিনিস। ঠিক আছে, পুরো জিনিসটাকে ক্রিয়েট করে তারা, এমনভাবে ক্রিয়েশন হয় মনে হয় সেগুলো সত্যি, আর কিছু ক্যামেরার কারসাজি। এগুলো কোনো বাস্তু নয়। আমি নেক্সট লেভেল যখন বাস্তুতে যাব, এখন তো আমি বেসিক লেভেলে তোমাদের বাস্তু নিয়ে আলোচনা করছি। অ্যাডভান্স লেভেলে যখন আমি আলোচনা করব না, জানি না সেক্ষেত্রে আমি এখানে করবো কিনা। তো বাস্তুর কতগুলো না এনার্জি ফিল্ডস থাকে, আমরা বলি দেবতা, তাদের ফুডস থাকে। সেই ফুডসের মধ্যে নারকোল আছে, গুড় আছে, চিনি আছে, এরকম অনেক কিছু আছে। সেই সবগুলো দিয়েও কিন্তু আমরা বাস্তুর রেমেডি করা যায়। সেগুলো মাটিতে দিয়ে পুঁতে টুতে কিছু না, কিন্তু ওপরে দিয়েই। আরও অ্যাডভান্সে যদি চলে যাই, কিছু দেবতা স্টার্ডস আছে, সেগুলো মাটিতে পুঁততে হয়। তো এই নারকোল হাতে নিয়ে যাচ্ছি আর নড়ে যাচ্ছে, জল বেরোচ্ছে, এগুলো বুজরুকি ছাড়া আর কিছু নয়। কেন, বাস্তু হচ্ছে সায়েন্স রিলেটেড একটা সাবজেক্ট। তার উদাহরণ একটু আগেই আমি বলেছি কি। কিন্তু স্যার ওই নারকোলটা যেভাবে দেখাচ্ছে, আপনি যদি ভিডিওটা আপনাকে দেখাবো আমি, মানে এটা খুব অস্বাভাবিক স্যার। উনি হাতে অস্বাভাবিক। নিয়ে গিয়ে এরকম করে নড়ে যাচ্ছে ওই জায়গাটা। হ্যাঁ, কলসিটা নিচ্ছে এরকম করে নড়ে যাচ্ছে। হ্যাঁ, আর এটা ইনস্টাগ্রামে খুব ফেমাস এনারা। হুম। এক্সাম্পল, মনে করো সেই নারকোলের ভেতরেই এইরকম কিছু আয়রন পার্টিকেলস ভেতরে দেওয়া আছে, আর তার তলাতে যেখানে ও যাচ্ছে পার্টিকুলারলি, হুম। সেখানে কোনো চুম্বক দেওয়া আছে। তার হাত থেকে নিয়ে যদি আমিও যাই, সেখানে গিয়ে নারকোলটা এরম ভাবে নড়বে। তো এইরকম ভাবেও লোককে বোকা বানানো যায়। তোমাকে আমি এমন দেখিয়ে দেবো, ঘটির মধ্যে জল ঢালছি, তুমি এরম ভাবে দেখবে জল নেই। এইগুলো চলছে মার্কেটে। বিশেষ কিছু সম্প্রদায় আছে, তারা এই সবগুলো ম্যাজিকগুলো আজকে তন্ত্রে নিয়ে এসছে, ঢুকিয়েছে মানুষকে বুজরুকি দেখানোর জন্য। আমাদের হিন্দু সাবজেক্ট, খুব ভালো একটা সাবজেক্ট তন্ত্র, অ্যাস্ট্রোলজি, বাস্তু, তার মধ্যে এই নোংরামিগুলো ঢুকে গেছে। বিভিন্ন লোক এসে এই নোংরামিগুলো করছে। ইমিডিয়েটলি এগুলো বন্ধ করা উচিত। থ্যাংক ইউ স্যার এত সুন্দর করে আজকে আমাদের শেয়ার করার জন্য এবং যেগুলো মানুষের কোয়েরি ছিল, নতুন কোয়েরি ছিল, সেগুলো আজকে আপনি জানালেন। নেক্সটে আমরা কি শুনবো সেটা আমি এখন বলবো না, পরবর্তীকালে একটা এপিসোডে আমরা রাখবো। একদম। তা আমরা শেষ করি স্যার। আর আমি বেশি দীর্ঘায়িত করবো, নাম্বার দেওয়া আছে স্যার, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যদি শিখতে চান, ভালো অথেন্টিক বাস্তু শিখতে চান, স্যারের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এই নাম্বারে। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট আবারও সন্দীপ ডি চক্রবর্তী স্যার এবং ক্যামেরা পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক স্যার। নমস্কার। নমস্কার। নমস্কার স্যার।